বন্ধুরা, আমার নাম অঙ্কিতা। ছোটবেলা থেকেই আমি নাকি দেখতে খুব সুন্দরী ছিলাম। আমার গায়ের রং, চোখের ভাষা আর বিশেষ করে আমার হাসি, সবাই বলতো আমার হাসিতে নাকি জাদু আছে। স্কুল কলেজের বন্ধুরা প্রায়ই আমার রূপের প্রশংসা করত, আর আমি লাজুক হেসে সেই প্রশংসা গ্রহণ করতাম। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে আমার স্বপ্নগুলোও ছিল খুব সাদাসিধে। বাবার বাড়িতে যেমন আদরে বড় হয়েছি, ভেবেছিলাম শ্বশুরবাড়িতেও সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকব। কিন্তু ভাগ্যের লিখন যে খণ্ডনও যায় না, তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাব, তা কোনো কাল্পনিক রূপকথা নয়, বরং আমার জীবনের এক জ্বলন্ত বাস্তব অধ্যায়। আমার শ্বশুরমশাই সুমেনবাবু, যাকে আমি বাবার মতোই শ্রদ্ধা করতাম, তাকে ঘিরে আমার জীবনের এই করুণ ও রহস্যময় অধ্যায়টি রচিত হয়েছে। আমার বিয়ের বয়স তখন প্রায় 5 বছর। স্বামী প্রণব, শ্বশুর সুমেনবাবু, শাশুড়ি জিভানা দেবী, দেবর সাহিল আর ননদ লোভিকা, এই নিয়েই আমার ভরা সংসার। বিয়ের প্রথম 2 বছর সবকিছু স্বপ্নের মতোই ছিল। আমার স্বামী প্রণব আমাকে ভীষণ ভালোবাসত। কিন্তু আমাদের সুখের সংসারে আসল পরিবর্তনের হাওয়া লাগল তখন, যখন বিয়ের 2 বছর পর জীবিকার তাগিদে প্রণব বিদেশে পাড়ি জমাল। প্রণব বিদেশ যাওয়ার পর আমার কোলজুড়ে আসে আমার একমাত্র মেয়ে কিয়ানা। কিয়ানাকে নিয়েই আমি আমার শ্বশুরবাড়ির সবার সাথে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছিলাম। কিন্তু প্রণব চলে যাওয়ার পর থেকেই বাড়ির বাতাস যেন ভারী হতে শুরু করল। বিশেষ করে আমার ননদ লোভিকা এবং শাশুড়ি মায়ের আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম, যা আমি শুরুতে ঠিক বুঝে উঠতে পারিনি। বাড়ির প্রতিটি কোণে যেন ফিসফিসানি শুরু হলো। আমি ঘরে থাকলে একরকম আচরণ, আর ঘর থেকে বেরোলেই অন্যরকম। আমার শ্বশুরমশাই সুমেনবাবু, যিনি আগে আমাকে মেয়ের মতো স্নেহ করতেন, তিনিও যেন দিন দিন আমার থেকে দূরে সরে যেতে লাগলেন। তার চাহনিতে আমি স্নেহের বদলে এক অদ্ভুত সন্দেহ আর ঘৃণার ছায়া দেখতে পেতাম। আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে কেন সবাই আমার প্রতি এতটা বিরূপ হয়ে উঠছে। প্রণব বিদেশে থাকায় আমি চেয়েছিলাম সংসারের খুঁটি শক্ত করে ধরে রাখতে, কিন্তু আমার অজান্তেই আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল। ননদ লোভিকা সারাক্ষণ বাবার কানে কানে কিছু একটা বলতো, আর তারপরই শ্বশুরমশাইয়ের মেজাজ আমার ওপর বিগড়ে যেত। সমস্যাটি শুধু বাড়ির ভেতরেই সীমাবদ্ধ ছিল না। আমার স্বামী প্রণব, যে আমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করত, তার সাথেও আমার সম্পর্কের অবনতি হতে শুরু করল। আমি যখনই প্রণবের সাথে ফোনে কথা বলতাম, ও কেমন যেন এড়িয়ে যেত। ভিডিও কলে কথা বলতে চাইলে অজুহাত দেখাতো। আমি বুঝতাম এখান থেকে কেউ বা কারা প্রণবের কান ভারী করছে। কিন্তু তারা ঠিক কী বলছে সেটা ছিল আমার কাছে এক বিশাল রহস্য। আমি নিজেকে বারবার প্রশ্ন করতাম, আমি কি কোনো ভুল করেছি? কিন্তু কোনো উত্তর পেতাম না। আমার দিনগুলো কাটছিল এক অজানা আশঙ্কার মধ্যে দিয়ে, যেন বড় কোনো ঝড় আমার দিকে ধেয়ে আসছে। ধীরে ধীরে শ্বশুরবাড়িকে আমার অবস্থান একজন অনাকাঙ্ক্ষিত অতিথির মতো হয়ে গেল। শাশুড়ি জীবানা দেবী কথায় কথায় আমাকে খোঁটা দিতে শুরু করলেন। খাবারের টেবিলে, কাজের ফাঁকে সবসময় যেন আমাকে এটা বোঝানোর চেষ্টা করা হতো যে আমি এই বাড়ির যোগ্য নই। দেবর সাহিলও তার বোন আর মায়ের পক্ষ নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করল। আমি কিয়ানাকে বুকে জড়িয়ে ধরে নীরবে সব সহ্য করে যেতাম, কারণ আমি জানতাম প্রতিবাদ করলে অশান্তি বাড়বে, আর এই খবর বিদেশে থাকা প্রণবের কাছে পৌঁছালে ও আরও বেশি দুশ্চিন্তা করবে। কিন্তু আমি জানতাম না যে আমার এই নীরবতাই একদিন কাল হয়ে দাঁড়াবে। সবচেয়ে বেশি কষ্ট হতো শ্বশুর মশায়ের আচরণে। তিনি ছিলেন এই বাড়ির প্রধান। তিনি চাইলেই সব কিছু ঠিক করে দিতে পারতেন, কিন্তু তিনি উল্টো আমাকে সন্দেহের চোখে দেখতে শুরু করলেন। মাঝে মাঝে তিনি আমাকে এমন সব প্রশ্ন করতেন যার উত্তর আমার জানা ছিল না। তিনি জানতে চাইতেন আমি কার সাথে কথা বলি, কেন ছাদে যাই, কেন জানালায় দাঁড়াই, অথচ আমি সারাদিন কিয়ানাকে নিয়ে এবং ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকতাম। আমার মনে হতো আমাকে ঘিরে কোনো গভীর ষড়যন্ত্র চলছে, যার বিন্দু বিসর্গ আমি জানি না। আমি শুধু অনুভব করতাম আমার চারপাশের মানুষগুলো মুখোশ পড়ে আছে। প্রণবের আচরণে পরিবর্তনটা যখন স্পষ্ট হয়ে উঠল, তখন আমার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করল। ও আমাকে ফোন করে সরাসরি জিজ্ঞেস করতে শুরু করল, তুমি কি ঠিক পথে আছো অঙ্কিতা? মা বাবা যা বলছে তা কি সত্যি?
আমি আকাশ থেকে পড়তাম, আমি চিৎকার করে বলতাম, ওরা কি বলছে আমি জানি না, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো। কিন্তু 1000 মাইল দূর থেকে আমার কান্না ওর মন গলাতে পারত না, কারণ বিষাক্ত কথাগুলো ওর মগজে গেঁথে দেওয়া হয়েছিল। আমার ননদ লোভিকা খুব চতুরতার সাথে প্রণবকে বুঝিয়েছিল যে আমি তার অনুপস্থিতিতে অন্য কোনো সম্পর্কে জড়িয়েছি বা বাড়ির মান সম্মান নষ্ট করছি, যদিও এর কোনো ভিত্তি ছিল না। প্রথম পর্বের শেষে আমি শুধু এটুকু বলবো, আমার জীবনটা তখন এক গোলকধাঁধায় আটকে গিয়েছিল। একদিকে শ্বশুরবাড়ির অহেতুক সন্দেহ ও মানসিক নির্যাতন, অন্যদিকে স্বামীর অবিশ্বাস। আমি বুঝতে পারছিলাম আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এক নিখুঁত পরিকল্পনা করা হয়েছে। কিন্তু কেন? আমি তো তাদের কোনো ক্ষতি করিনি। তবে কি অন্য কোনো কারণ আছে, নাকি আমার অজান্তেই আমি কোনো অপরাধ করে ফেলেছি? এই রহস্যের জট খোলার আগেই এমন কিছু ঘটনা ঘটতে শুরু করল যা আমার জীবনকে নরকের দ্বারে পৌঁছে দিল। দিনগুলো যেন আর কাটতে চাইছিল না, প্রতিটা মুহূর্ত ছিল আতঙ্কের। আমার ননদ লোভিকা যেন গোয়েন্দার মতো আমার পেছনে লেগে থাকত। আমি কার সাথে ফোনে কথা বলছি, কখন গোসল করছি, কখন ঘুমাচ্ছি, সব কিছুরই নাকি হিসাব রাখা হতো। বিষয়টি আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করে দিচ্ছিল। অথচ আমি আমার মেয়ে কিয়ানা আর সংসারের কাজ ছাড়া অন্য কোনো দিকে তাকানোর সময় পেতাম না। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগের পাল্লা দিন দিন ভারী হচ্ছিল। একদিন দুপুরে আমি কিয়ানাকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ শাশুড়িমা এসে বললেন, বৌমা, রাস্তার দিকে তাকিয়ে কার জন্য অপেক্ষা করছো? যার জন্য অপেক্ষা করছো সে কি আসবে? আমি চমকে উঠলাম। এমন জঘন্য ইঙ্গিত তিনি কিভাবে করতে পারলেন? আমি শাশুড়ি মাকে বললাম, মা, আপনি এসব কি বলছেন? আমি তো শুধু আকাশ দেখছিলাম। তিনি মুখ বাঁকিয়ে বললেন, আকাশ দেখছো না অন্য কিছু দেখছো? তা আমরা ভালোই বুঝি। তোমার শ্বশুর মশাই সব জানেন, বেশি সাধু সাজার চেষ্টা করো না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। শ্বশুরমশাই কি জানেন? কি বোঝানো হচ্ছে এসব কথার মাধ্যমে? আমি নিজেকে খুব অসহায় মনে করতে লাগলাম। মনে হলো আমি এমন এক অপরাধের আসামি যে অপরাধ আমি কখনো করিনি। আর বিচারক এমন মানুষেরা যারা আগেই আমাকে দোষী সাব্যস্ত করে রেখেছে। সবচেয়ে রহস্যজনক ছিল আমার শ্বশুরমশাই সুমেন বাবুর আচরণ। তিনি আগে আমাকে নাম ধরে ডাকতেন, কিন্তু এখন তিনি আমার সাথে সরাসরি কথা বলাও বন্ধ করে দিয়েছেন। যদি বা কখনো কথা বলেন, তার প্রতিটি শব্দে থাকে অপমানের বিষ। একদিন খাবারের টেবিলে তিনি দেবর সাহিলকে উদ্দেশ্য করে বললেন, সাহিল, ঘরের বউ যদি ঘরের মান রাখতে না জানে, তবে সেই বউকে ঘরে রাখা আর সাপ পোষা একই কথা। কথাটা যে আমাকে উদ্দেশ্য করে বলা, তা বুঝতে আমার বাকি রইল না। কিন্তু আমি চুপ করে রইলাম, কারণ আমি জানতাম আমার একটা কথার 1000টা ভুল ব্যাখ্যা তৈরি হবে এবং সেটা সোজা চলে যাবে প্রণবের কাছে। প্রণবের সাথে যোগাযোগ করাটা এখন আমার জন্য যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছিল। ও ফোন ধরতো না, আর ধরলেও খুব রুক্ষভাবে কথা বলতো। একদিন অনেক অনুরোধের পর ও ফোন ধরল। আমি বললাম, প্রণব, তুমি কি একবারও ভাববে আমি কেমন আছি? তুমি কি সত্যি বিশ্বাস করো আমি খারাপ কিছু করছি? ও পাশ থেকে বলল, অঙ্কিতা, মা বাবার লোভিকা কি মিথ্যে বলবে? তারা তোমাকে নিজের মেয়ের মতো দেখেছিল, আর তুমি তাদের বিশ্বাসের এই প্রতিদান দিচ্ছ? আমার পাঠানো টাকার গহনা নিয়ে তুমি নাকি যা ইচ্ছে তাই করছো? আমি শুনে স্তম্ভিত হয়ে গেলাম। টাকা আর গহনা? আমি তো সেগুলোর ধারের কাছেও যাই না। সব তো শাশুড়ি মায়ের আলমারিতে থাকে। আমি বুঝতে পারলাম ষড়যন্ত্রের জালটা অনেক দূর বিস্তৃত। এখানে শুধু আমার চরিত্রের বদনাম করা হচ্ছে না, আমাকে লোভী এবং চোর হিসেবেও প্রতিপন্ন করা হচ্ছে। ননদ লোভিকা খুব সুকৌশলে এই কাজটা করছে। সে আমার নামে এমন সব গল্প বানাচ্ছে যা প্রণব বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, কিন্তু আমার কাছে প্রমাণ করার মতো কিছুই ছিল না। আমি যে নির্দোষ তা বোঝানোর কোনো ভাষা বা উপায় আমার হাতে ছিল না। আমি শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেন সত্যটা একদিন সবার সামনে আসে। কিন্তু সেই সত্য আসার আগে আমাকে আরও কত অগ্নি পরীক্ষা দিতে হবে তা আমার জানা ছিল না। একদিন বিকেলে সাহিল আমাকে এসে বলল, বৌদি, ভাইয়া তোমাকে নিয়ে খুব চিন্তিত।
তুমি যদি ভাইয়ার ভালো চাও তবে নিজের আচরণ ঠিক করো। আমি সাহিলের চোখের দিকে তাকিয়ে বললাম, সাহিল, তুমি তো আমাকে ভালো করে চেনো, আমি কি এমন কিছু করতে পারি? সাহিল কোনো উত্তর না দিয়ে চলে গেল। তার সেই নীরবতা আমাকে আরও বেশি শঙ্কিত করে তুলল। মনে হলো এই বাড়িতে আমার পক্ষে কথা বলার মতো আর কেউ অবশিষ্ট নেই। এমনকি সাহিল, যাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম, সেও আজ আমার বিপক্ষে। আমার মেয়ে কিয়ানা তখন একটু একটু কথা বলতে শিখেছে। ও যখন আমাকে জড়িয়ে ধরে বলতো, মাম্মাম তুমি কাঁদো কেন, তখন আমার বুক ফেটে কান্না আসতো। আমি মেয়েকে বুকে জড়িয়ে ভাবতাম, শুধুই নিষ্পাপ শিশুটার জন্যই আমাকে লড়াই করতে হবে। আমি যদি আজ হেরে যাই তবে আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ওরা আমার মেয়েকেও আমার থেকে কেড়ে নিতে চাইবে। এই ভয়টা আমাকে নতুন করে বাঁচার শক্তি দিল। আমি প্রতিজ্ঞা করলাম, যত অপমানই আসুক আমি মাটি কামড়ে পড়ে থাকব। আমি দেখব এই মিথ্যে নাটকের শেষ কোথায়। কিন্তু আমার ধৈর্যের পরীক্ষায় নতুন এক মোড় নিল। হঠাৎ করেই একদিন শ্বশুরমশাই ঘোষণা দিলেন, বাড়িতে কিছু নিয়ম পরিবর্তন হবে। আমার বাড়ির বাইরে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হলো। এমনকি কিয়ানাকে নিয়ে পার্কে যাওয়া বন্ধ। বলা হলো বাইরের পরিবেশ ভালো না, আর আমাদের বাড়ির বউদের বাইরে বেশি ঘোরাঘুরি মানায় না। আমি বুঝলাম আমাকে আসলে গৃহবন্দী করা হচ্ছে। কিন্তু কেন? কি লুকোতে চাইছে তারা? নাকি আমাকে বাইরের কারোর সাথে যোগাযোগ করতে দিতে চায় না, যাতে আমি সত্যিটা কাউকে বলতে না পারি? এই প্রশ্নের উত্তর খোঁজের আগেই ঘটল এক বড় ঘটনা। আমার জীবনের সেই অভিশপ্ত দিনটির কথা আমি কোনোদিন ভুলব না। সেদিন ছিল শুক্রবার। কিয়ানার জন্য কিছু শীতের কাপড় কেনা খুব জরুরি ছিল। আমি শাশুড়িমাকে বারবার বললাম, কিন্তু তিনি গুরুত্ব দিলেন না। অগত্যা আমি সাহস করে শাশুড়িমাকে জানিয়েই পাশের মার্কেটে গেলাম। সাথে আমার মেয়ে কিয়ানাও ছিল। আমি জানতাম না যে এই সামান্য মার্কেটে যাওয়াটাই আমার জীবনে এত বড় ঝড় ডেকে আনবে। আমি খুব দ্রুত কেনাকাটা শেষ করে বাড়ি ফিরছিলাম। মনে মনে ভয় ছিল, কিন্তু ভাবিনি যে আমাকে এর জন্য এত বড় জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বাড়ি ফেরার পথে আমি খেয়াল করলাম, পাড়ার কিছু লোক আমার দিকে তাকিয়ে ফিসফিস করছে। তাদের চাহনি খুব অদ্ভুত ছিল। আমি দ্রুত পা চালিয়ে বাড়িতে ঢুকলাম। ঢোকার সাথে সাথেই দেখলাম শ্বশুরমশাই বারান্দায় গম্ভীর মুখে বসে আছেন। পাশে শাশুড়িমা, ননদ লোভিকা এবং দেবর সাহিল দাঁড়িয়ে, যেন কোনো বিচার সভা বসেছে। আমি ভেতরে ঢুকতেই শ্বশুরমশাই গর্জন করে উঠলেন, বৌমা, তোমাকে না বারণ করা হয়েছিল বাড়ির বাইরে যেতে? কার সাহসে তুমি বাইরে গিয়েছিলে? আমি ভয়ে কাঁচুমাচু হয়ে বললাম, বাবা, কিয়ানার শীতের কাপড় ছিল না, তাই। আমার কথা শেষ হতে না দিয়ে তিনি বললেন, চুপ করো, কিয়ানার কাপড়ের দোহাই দিয়ে তুমি কোথায় গিয়েছিলে, আর কার সাথে দেখা করতে গিয়েছিলে? তা আমরা খুব ভালো করেই জানি। এই বাড়ির একটা মান সম্মান আছে। আমার ছেলে বিদেশে রক্তজল করা পরিশ্রম করছে, আর তুমি এখানে যা ইচ্ছে তাই করবে, তা আমরা মেনে নিতে পারবো না। আমি অবাক হয়ে বললাম, বাবা, আপনারা কি আমাকে বিশ্বাস করেন না? আমি তো আপনাদের মেয়ের মতো। আমার এই কথায় ননদ লোভিকা বাঁকা হেসে বলল, মেয়ের মতো হলে কি আর কেউ এমন কাজ করে? বাবা, আমি তো আগেই বলেছিলাম ও শুধরাবে না, সুযোগ পেলেই ও নিজের আসল রূপ দেখাবে। আমি লোভিকার দিকে তাকালাম। তার চোখে এক পৈশাচিক আনন্দ। সে যেন উপভোগ করছে আমার এই অপমান। আমি বুঝতে পারলাম না মার্কেটে যাওয়াটা কিভাবে আমার চরিত্রহীনতার প্রমাণ হতে পারে। তারা কি আমাকে ফলো করেছিল, নাকি তারা মনের মাধুরী মিশিয়ে কোনো গল্প তৈরি করেছে? শ্বশুরমশাই তখন কঠিন গলায় বললেন, মার্কেটে গিয়েছিলে না অন্য কোথাও, তার খবর আমার কাছে আছে। এখনো সময় আছে বৌমা, নিজেকে শুধরাও, নইলে পরিণাম খুব খারাপ হবে। মনে রেখো, এই বাড়ির চারদিকের দেয়ালেরও কান আছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি জীবনে কখনো কোনো অন্যায় কাজ করিনি, অথচ আমার উপর এমনভাবে অপবাদ দেওয়া হচ্ছে যেন আমি মস্ত বড় কোনো পাপী। আমার মনের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল। নিজের অজন্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি আমার ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম। কিয়ানা ভয় পেয়ে আমার কোলে চুপ করে বসেছিল। আমি নিজেকে প্রশ্ন করলাম, কি এমন তথ্য তাদের কাছে আছে? তারা কি কাউকে দিয়ে আমার উপর নজর রাখছে, নাকি পুরোটাই সাজানো নাটক? যদি নাটকই হয় তবে এর উদ্দেশ্য কি? আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া? কিন্তু কেন? আমি তো তাদের কোনো সম্পত্তির ভাগ চাইনি, আমি তো শুধু একটু সম্মান চেয়েছিলাম। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। সেদিন রাতে আমি না খেয়েই শুয়ে পড়লাম। কেউ একবারের জন্যও আমাকে ডাকল না।
উল্টো পাশের ঘর থেকে শাশুড়ি মা আর ননদের হাসাহাসি শব্দ শুনতে পেলাম। তারা যেন কোনো যুদ্ধে জয়লাভ করেছে। তাদের এই হাসি আমার বুকে তীরের মতো বিচ্ছিল। আমি বুঝতে পারলাম আমার লড়াইটা খুব কঠিন। এখানে শুধু আমাকে অপবাদ দেওয়া হচ্ছে না, আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার আয়োজন চলছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমার স্বামী প্রণবও এখন তাদের দলে। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম আমাকে আমার স্বামীর সাথে কথা বলতেই হবে, তাকে বোঝাতে হবে যে তার পরিবার তাকে মিথ্যে বলছে। কিন্তু আমি কি পারবো? তারা তো আমার ফোনটাও কেড়ে নেওয়ার পায়তারা করছে। মনে মনে ঠিক করলাম আমাকে শক্ত হতে হবে। চোখের জল ফেলে কোনো লাভ নেই। আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। কিন্তু সেই প্রমাণের পথ যে কতটা কণ্টকাকীর্ণ তা আমি তখনও জানতাম না। রহস্যের মেঘ আরও ঘনীভূত হতে শুরু করল আমার চারপাশে। পরদিন সকাল থেকেই বাড়ির পরিবেশ থমথমে। কেউ আমার সাথে কথা বলছে না, আমিও নিজের মতো কাজে ব্যস্ত রইলাম। কিন্তু আমি লক্ষ্য করলাম দেবর সাহিল বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে এবং ফোনে কাউকে মেসেজ করছে। আমার সন্দেহ হলো ওরা কি নতুন কোনো ষড়যন্ত্র করছে। সাহিল আগে আমার সাথে অনেক গল্প করত, কিন্তু এখন সে আমাকে দেখলেই সরে যায়। মনে হয় সে কিছু একটা জানে যা আমাকে জানাতে চাইছে না বা জানাতে ভয় পাচ্ছে। দুপুরের দিকে প্রণব ফোন করল। আমি ফোনটা হাতে নিতেই বুকটা ধকধক করতে লাগল। রিসিভ করতেই ও বলল, অঙ্কিতা, কাল তুমি মার্কেটে গিয়েছিলে কেন? মা বলল তুমি নাকি কোনো অচেনা লোকের সাথে কথা বলছিলে। আমি চিৎকার করে বললাম, প্রণব, তুমি কি পাগল হয়ে গেছ? আমি মার্কেটে গিয়েছিলাম মেয়ের কাপড় কিনতে। সেখানে দোকানদারের সাথে কথা বলা কি অপরাধ? আর অচেনা লোক আসবে কোত্থেকে? প্রণব বলল, দেখো, মা মিথ্যে বলবে না, আর লোভিকাও দেখেছে। তুমি আমাকে ধোঁকা দিচ্ছ অঙ্কিতা, আমি বিদেশ থেকে সব বুঝতে পারছি। আমি বললাম, তুমি বিদেশ থেকে সব বুঝতে পারছো, কিন্তু নিজের স্ত্রীর কান্না শুনতে পারছো না? লোভিকা কখন দেখলো? ও তো বাড়িতেই ছিল। প্রণব, ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তুমি প্লিজ ওদের কথা বিশ্বাস করো না। প্রণব রেগে গিয়ে বলল, থাক, তোমার নাটক আর শুনতে চাই না। আমি টাকা পাঠানো বন্ধ করে দেব। দেখি টাকা ছাড়া তুমি কিভাবে চলো আর তোমার ওই শখ কিভাবে মেটাও। এই বলেও ফোন কেটে দিল। আমি পাথরের মতো বসে রইলাম। আমার স্বামী আমাকে শখ মেটানোর কথা বলল, এতটা নিচু নজরেও আমাকে দেখছে। এই ঘটনার পর আমি নিজেকে বড় একা মনে করতে লাগলাম। শ্বশুরবাড়ির সবাই মিলে আমাকে এক ঘরে করে ফেলল। আমি রান্নাঘরে গেলে শাশুড়িমা সরে যেতেন। ড্রয়িং রুমে বসলে টিভি বন্ধ করে দেওয়া হতো, যেন আমি কোনো অস্পৃশ্য জীব। আমার মেয়ে কিয়ানাও তাদের অবহেলার শিকার হতে লাগল। দাদু ঠাকুমা হয়েও পাড়ার নাতনির সাথে খেলত না। কিয়ানা আমার কাছে এসে বলতো, মাম্মাম, দাদু আমাকে বকা দিয়েছে। আমার খুব কষ্ট হতো, কিন্তু কিছু বলতে পারতাম না। একদিন রাতে আমি আড়ালে শুনতে পেলাম শ্বশুরমশাই এবং শাশুড়িমা কথা বলছেন। শ্বশুরমশাই বলছিলেন, কাজটা কি ঠিক হচ্ছে? মেয়েটা যদি সত্যি নির্দোষ হয়? শাশুড়িমা ধমক দিয়ে বলবেন, তুমি চুপ করো, নির্দোষ হতে যাবে কেন? লোভিকা কি ভুল বলেছে? আর তাছাড়া ওকে এই বাড়ি থেকে না সরালে প্রণব কখনোই আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে না। প্রণব এখন বইয়ের আঁচলে বাঁধা, সেটা কাটাতে হলে এটাই একমাত্র পথ। আমি শিউরে উঠলাম। তার মানে এটা শুধুই সন্দেহের বশে নয়, এটা তাদের ক্ষমতার লোভ। তারা ছেলেকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য আমার বলি দিতে চাইছে। এই কথোপকথন শোনার পর আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ, সন্দেহ, অপমান সবই ছিল তাদের সাজানো নাটকের অংশ। তারা জানে আমি নির্দোষ, কিন্তু প্রণবের কাছে আমাকে দোষী প্রমাণ করাই তাদের লক্ষ্য। তারা চায় প্রণব আমাকে ঘৃণা করুক, যাতে ও আমাকে ডিভোর্স দেয় বা আমি নিজেই চলে যাই। আর আমি চলে গেলেই প্রণবের সব উপার্জন, সব মনোযোগ শুধু তাদের ওপর থাকবে। কি ভয়ঙ্কর পরিকল্পনা! কিন্তু আমি হার মানার পাত্রী নই। আমি ভাবলাম, আমি যদি এখন চলে যাই তবে তাদের মিথ্যেটাই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি সারা জীবন কলঙ্ক বয়ে বেড়াবো। আমার মেয়ে জানবে তার মা খারাপ ছিল। না, এটা আমি হতে দিতে পারি না। আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলাম যে অন্তত আমি তাদের আসল উদ্দেশ্যটা জানতে পেরেছি। এখন আমাকে ঠান্ডা মাথায় এগোতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে তারা মিথ্যেবাদী। আমি চুপচাপ আমার ঘরে ফিরে এলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, যত কষ্টই হোক আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমি আমার স্বামীর ভুল ভাঙাবই। তারা আমাকে যতই কোণাথাসা করার চেষ্টা করুক, আমি সত্যের পথে অটল থাকব। আমি জানতাম না সামনে কি আছে, কিন্তু আমার মনে এক অদ্ভুত জেদ চেপে বসল।
আমি ধৈর্য ধরার সিদ্ধান্ত নিলাম, কারণ আমি জানতাম পাপ কখনো চাপা থাকে না, একদিন না একদিন তাদের মুখোশ খসবেই। আর সেই দিনের অপেক্ষাতে আমি দিন গুনতে শুরু করলাম। দিনগুলো বিষাদময় হয়ে উঠলেও আমি আমার দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছিলাম। তবে এখন আমি অনেক বেশি সতর্ক। আমি জানি আমার প্রতিটি পদক্ষেপ তারা নজরে রাখছে। আমি চেষ্টা করতাম কোনোভাবেই যেন তারা আমাকে নতুন কোনো অপবাদ দেওয়ার সুযোগ না পায়, কিন্তু যারা দোষ ধরার জন্য ওত পেতে থাকে তারা ঠিকই ছুতো খুঁজে বের করে। একদিন আমার এক স্কুল বান্ধবী আমাকে ফোন করেছিল। আমি তার সাথে কথা বলছিলাম। হঠাৎ ননদ লোভিকা এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। সে ফোনটা স্পিকারে দিয়ে চেঁচিয়ে বলল, দেখি তো কার সাথে এত ফিসফিস করে কথা হচ্ছে। ও পাশে আমার বান্ধবী অবাক হয়ে বলল, হ্যালো অঙ্কিতা, কি হয়েছে? লোভিকা যখন বুঝল ওটা মেয়ে মানুষের গলা, তখন সে ফোনটা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, এখন মেয়ে মানুষের সাথে কথা বলছো, কিন্তু এর আড়ালে অন্য কেউ আছে কি না কে জানে। আমি বললাম, দিদি তুমি কেন সবসময় আমাকে সন্দেহ করো? আমি তো পাপ করিনি। লোভিকা হেসে বলল, পাপ করেছ কি করনি সেটা সময় বলে দেবে। ভাইয়া দেশে ফিরলেই তোমার আসল বিচার হবে। ততদিন এই বাড়িতে টিকে থাকতে পারো কিনা সেটাই দেখার বিষয়। লোভিকার এই হুমকি আমাকে নতুন করে ভাবিয়ে তুলল। প্রণব দেশে ফিরলে কি হবে? ওরা কি আমাকে মারধর করবে, নাকি জোর করে বাড়ি থেকে বের করে দেবে? আমার মনের জোর কমে আসছিল। প্রণব এখন আর আমার খোঁজও নেয় না। মাঝে মাঝে কিয়ানার সাথে কথা বলার জন্য ফোন করে, কিন্তু আমার গলা শুনলেই ফোন কেটে দেয়। স্বামীর এই অবহেলা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। মনে হচ্ছিল আমি এক জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। এরই মধ্যে আমার ওপর কাজের চাপ বাড়িয়ে দেওয়া হলো। বাড়ির কাজের লোক ছাড়িয়ে দেওয়া হলো। বলা হলো বউ ঘরে থাকতে কাজের লোকের কি দরকার। আমি নীরবে সব কাজ করতাম। ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না করা সব একাই সামলাতাম। আমি চাইতাম না তারা আমাকে অলস বা কাজচোর বলার সুযোগ পাক। কিন্তু এত খাটুনির পরেও খাবারে আমার জুড়ত শুধু বঞ্চনা। মাঝে মাঝে বাসি খাবার খেতে হতো, কিন্তু আমি অভিযোগ করতাম না। আমি জানতাম আমার এই ত্যাগ একদিন বৃথা যাবে না। সৃষ্টিকর্তার কাছে আমি রোজ প্রার্থনা করতাম, হে প্রভু, আমাকে ধৈর্য দাও, আমাকে সঠিক পথ দেখাও। আমার বিশ্বাস ছিল সত্যের জয় হবেই, কিন্তু বাস্তবতা ছিল খুব নিষ্ঠুর। আমার শ্বশুরবাড়ির লোকেরা পাড়া প্রতিবেশীদের কাছেও আমার নামে বদনাম রটাতে শুরু করেছিল। আমি ছাদে কাপড় মেলতে গেলে পাশের বাড়ির মহিলারা বাঁকা চোখে তাকাত, কেউ কেউ আড়ালে হাসাহাসি করত। এই সামাজিক অপমান সহ্য করা যে কতটা কঠিন তা বলে বোঝানো যাবে না। আমি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিলাম। একদিন আমি শ্বশুরমশাইকে একা পেয়ে বললাম, বাবা, আপনি তো আমাকে মা বলে ডাকতেন, আজ কেন আমাকে এত ঘৃণা করেন? আমি কি সত্যি এত খারাপ? শ্বশুরমশাই আমার দিকে তাকালেন। তার চোখে মুহূর্তের জন্য যেন পুরনো স্নেহের ছায়া দেখতে পেলাম, কিন্তু তখনই শাশুড়িমা সেখানে চলে এলেন। শ্বশুরমশাই সাথে সাথে মুখ ফিরিয়ে নিলেন এবং কঠিন গলায় বললেন, নিজের কাজের কৈফিয়ত আমাকে দিও না, যা করার করেছ, এখন ফল ভোগ করো। আমি বুঝলাম শাশুড়িমা এবং লোভিকা তাকে পুরোপুরি ব্রেনওয়াশ করে রেখেছে। আমার মনে হলো এই চক্রবিহু থেকে বের হওয়া অসম্ভব। আমার স্বামী আমার কথা শোনে না, শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না, সমাজ আমাকে সন্দেহের চোখে দেখে। তাহলে আমি কার কাছে যাব? মাঝে মাঝে মনে হতো মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাই, কিন্তু বাবার বাড়িতে গেলে আমার বৃদ্ধ বাবা মা সমাজের কথায় কষ্ট পাবেন। তাছাড়া আমি চলে গেলে শ্বশুরবাড়ির লোকরা প্রমাণ করে ফেলবে যে আমি দোষী ছিলাম, তাই পালিয়েছি। তাই আমি দাঁতে দাঁত চেপে পড়ে রইলাম। এভাবেই কষ্টে কাটছিল আমার দিন। কিন্তু প্রবাদ আছে, অন্ধকার যখন গভীর হয় তখন ভোরের আলো ফোটার সময় কাছে আসে। আমার জীবনের সেই গভীর অন্ধকার সময়টা তখন চলছিল। আমি জানতাম না যে খুব শীঘ্রই একটি দুর্ঘটনা আমার ভাগ্যকে সম্পূর্ণ অন্যদিকে মোড় ঘুরিয়ে দেবে। সৃষ্টিকর্তার লীলা বোঝা বড় দায়। তিনি এমন এক পরিস্থিতির সৃষ্টি করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। সেদিন ছিল ঘোর বর্ষা। সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি হচ্ছিল। বাড়ির সবাই যার যার ঘরে। শ্বশুরমশার একটা অভ্যাস ছিল, বৃষ্টি থামলে তিনি বিকেলে একটু হাঁটতে বের হতেন। সেদিনও বিকেলে বৃষ্টি কিছুটা কমলে তিনি ছাতা নিয়ে বের হলেন। আমরা সবাই বারণ করেছিলাম, কারণ রাস্তা খুব পিচ্ছিল ছিল, কিন্তু তিনি কারো কথা শুনলেন না। তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমরা সবাই দুশ্চিন্তায় পড়ে গেলাম। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ বাড়ির গেটে শোরগোল শোনা গেল। আমি, শাশুড়িমা, লোভিকা আর সাহিল দৌড়ে গেলাম। গিয়ে দেখি পাড়ার কয়েকজন লোক শ্বশুরমশাইকে ধরাধরি করে নিয়ে এসেছে।
তার সারা শরীর কাদায় মাখামাখি, আর তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। শুনলাম বৃষ্টির মধ্যে পা পিছলে তিনি নর্দমায় পড়ে গিয়েছিলেন এবং তার ডান পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। আমরা ঝড়াধড়ি করে তাকে ভেতরে নিয়ে এলাম। ডাক্তার ডাকা হলো। ডাক্তার দেখে বললেন পায়ের হাড় ভেঙে গেছে, দ্রুত হাসপাতালে নিতে হবে এবং অপারেশন লাগবে। এই খবর শুনে শাশুড়িমা কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু তার কান্নার মাঝেও তিনি আমাকে আক্রমণ করতে ভুললেন না। তিনি চিৎকার করে বললেন, সব ওই অলক্ষণে বউয়ের জন্য। ও এই বাড়িতে আসার পর থেকেই আমাদের শুধু বিপদ আর বিপদ। আজ ওর জন্যই আমার স্বামীর পা ভাঙল। আমি অবাক হয়ে বললাম, মা, আমি তো ঘরে ছিলাম, বাবা নিজে বাইরে গেলেন, পড়ে গেলেন, এতে আমার দোষ কোথায়? শাশুড়িমা আমার দিকে তেড়ে এসে বললেন, চুপ কর পোড়ামুখী, তোর অশুভ ছায়াতে এইসব হচ্ছে। শ্বশুরমশাইকে হাসপাতালে ভর্তি করা হলো। তার অবস্থা বেশ গুরুতর ছিল। বয়স হয়েছে, তার ওপর ডায়াবেটিস আছে, তাই হাড় জোড়া লাগা নিয়ে ডাক্তাররা চিন্তিত ছিলেন। এই খবর পেয়ে আমার স্বামী প্রণব বিদেশ থেকে পাগলের মতো ফোন করল। সে জানালো সে যত দ্রুত সম্ভব দেশে ফিরছে। প্রণবের আসার খবর শুনে বাড়ির অন্যদের মুখে চিন্তার ছাপ দেখলাম। তারা হয়তো ভাবছিল প্রণব এলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। হাসপাতালে আমি শ্বশুরমশাইয়ের সেবা করার চেষ্টা করলাম, কিন্তু শাশুড়িমা আর ননদ আমাকে তার কাছেই ঘেঁচতে দিল না। তারা আমাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দিল। বলল, তোর ছায়া পড়লে ও আরও অসুস্থ হয়ে যাবে। আমি বাড়ি ফিরে এসে কান্নায় ভেঙে পড়লাম। স্বামীর অসুস্থ বাবা, অথচ আমি তার সেবা করতে পারছি না। উল্টো আমাকেই সবকিছুর জন্য দায়ী করা হচ্ছে। আমার মনে হলো প্রণব এলে হয়তো এর একটা ফয়সালা হবে। 2 দিন পর প্রণব দেশে ফিরল। এয়ারপোর্টে তাকে আনতে গেল সাহিল। বাড়ি ফিরে প্রণব সোজা হাসপাতালে গেল বাবার কাছে। আমি বাড়িতে তার জন্য অপেক্ষা করছিলাম। রাতে প্রণব যখন বাড়ি ফিরল তার চোখ মুখ ছিল রক্তবর্ণ। আমি তার কাছে গিয়ে বললাম, প্রণব, তুমি এসেছ? বাবা কেমন আছেন? ও আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি তার শত্রু। ও বলল, বাবার এই অবস্থার জন্য কে দায়ী তা আমি শুনলাম। তোমার ওপর নজর রাখার জন্যই নাকি বাবা টেনশনে ছিলেন এবং বাইরে বেরিয়েছিলেন। তুমি বাবাকে শান্তিতে থাকতে দাওনি। আমি বুঝলাম এয়ারপোর্ট থেকে হাসপাতাল পর্যন্ত তাকে নতুন করে আমার বিরুদ্ধে বিষিয়ে তোলা হয়েছে। তারা এই দুর্ঘটনাকেও আমার বিরুদ্ধে ব্যবহার করেছে। আমি বললাম, প্রণব, তুমি বিশ্বাস করো, আমি বাবার সেবা করতে চেয়েছি, কিন্তু ওরা আমাকে করতে দেয়নি। প্রণব হাত তুলে আমাকে থামিয়ে দিল। বলল, আমি এখন খুব ক্লান্ত এবং টেনশনে আছি। তোমার কোনো সাফাই আমি শুনতে চাই না। বাবা সুস্থ হয় বাড়ি ফিরুক, তারপর তোমার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত? শব্দটা আমার কানে বাজতে লাগলো। তার মানে কি ডিভোর্স, নাকি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া? আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। আমার স্বামী আমার পাশে থেকেও যেন যোজন যোজন দূরে। আমি বুঝতে পারছিলাম আমার সময় ফুরিয়ে আসছে। শ্বশুরমশাই সুস্থ হয়ে বাড়ি ফিরলেই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটবে। কিন্তু আমি জানতাম না সেই ট্র্যাজেডির আড়ালেই লুকিয়ে আছে আসল সত্য। শ্বশুরমশাইয়ের অপারেশন সফল হলো, কিন্তু তাকে কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। 7 দিন পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। তাকে হুইল চেয়ারে করে বাড়িতে আনা হলো। পুরো বাড়ি থমথমে। প্রণব সারাক্ষণ বাবার পাশে থাকে, আমাকে সেভাবে কাছে যেতে দেওয়া হয় না। কিন্তু আমি আড়াল থেকে লক্ষ্য করলাম শ্বশুরমশাই কেমন যেন চুপচাপ হয়ে গেছেন। তিনি আগের মতো আমাকে দেখলেই রেগে যাচ্ছেন না, বরং তার দৃষ্টিতে এক গভীর চিন্তার ছাপ। তিনি হয়তো শুয়ে শুয়ে অনেক কিছু ভাবার সময় পেয়েছেন। বাড়িতে আসার পর থেকে শাশুড়িমা এবং ননদ লোভিকা প্রণবকে বোঝাচ্ছে যে আমাকে এই বাড়িতে রাখা আর নিরাপদ নয়। তারা বলছে এই মেয়ে পরিবারের জন্য অভিশাপ, ওকে বিদে করলেই সংসারে শান্তি ফিরবে। আমি শুনতে পেতাম তারা আমার বিয়ের গহনা এবং দেনমোহর নিয়েও আলোচনা করছে। তারা চাইছিল আমাকে একেবারে নিঃস্ব করে বের করে দিতে। প্রণব তাদের কথায় সায় দিচ্ছে না, আবার প্রতিবাদও করছে না। সে যেন এক দোটানায় পড়েছে। একদিন সকালে শুনলাম আজ বাড়িতে এক ঘরোয়া সালিশ বসবে। আমার বাবার বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়নি, শুধু শ্বশুরবাড়ির সবাই মিলে আমাকে বিচার করবে। আমার বুক কাঁপতে শুরু করল। আমি কিয়ানাকে বুকে জড়িয়ে ধরে বসে রইলাম। আমার মনে হলো আজই হয়তো এই বাড়িতে আমার শেষ দিন। আমি মনে মনে প্রস্তুতি নিলাম, যদি তারা আমাকে বের করে দেয় আমি মাথা উঁচু করেই বের হব। আমি কোনো অন্যায় করিনি, তাই আমি কেন লজ্জিত হব? বিকেলে ড্রয়িং রুমে সবাই জড়ো হলো।
শ্বশুরমশাই হুইল চেয়ারে বসে আছেন। তার এক পাশে শাশুড়ি মা, অন্য পাশে প্রণব। লোভিকা আর সাহিলও আছে। আমাকে ডাকা হলো। আমি গিয়ে দাঁড়ালাম। সবার দৃষ্টি আমার দিকে। শাশুড়িমা শুরু করলেন, প্রণব, তুই তো দেখছিস তোর বাবার কি অবস্থা। এসব ওই মেয়েটার পাপের ফল। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে আর এই বাড়িতে রাখা যাবে না। তুই আজই ওকে ডিভোর্স দিবে। লোভিকা বলল, হ্যাঁ ভাইয়া, ও থাকলে আমাদের মান সম্মান সব যাবে। প্রণব চুপ করে নিচের দিকে তাকিয়েছিল। আমি প্রণবের দিকে তাকিয়ে বললাম, প্রণব, তুমি কি সত্যি বিশ্বাস করো আমি তোমাদের অমঙ্গল চাই? আমি কি সত্যি কোনো পাপ করেছি? প্রণব কোনো উত্তর দিল না। শাশুড়িমা ধমক দিয়ে বললেন, নাটক বন্ধ কর। তোর চোখের জল দিয়ে আর আমাদের ভোলাতে পারবি না। পরিবেশটা খুব উত্তপ্ত হয়ে উঠল। মনে হচ্ছিল এখনই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আমি সৃষ্টিকর্তার নাম জপছিলাম। হঠাৎ শ্বশুরমশাই হাত তুললেন। সবাই চুপ করে গেল। তিনি প্রণবের দিকে তাকিয়ে বললেন, প্রণব, তুই কি জানিস আমি কেন পড়ে গিয়েছিলাম? সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। শাশুড়িমা বললেন, ওগো, তুমি এখন এসব কথা কেন বলছো? তুমি বিশ্রাম নাও। শ্বশুরমশাই ধমক দিয়ে বললেন, তোমরা চুপ করো, অনেক হয়েছে। আর কত পাপ করবে তোমরা? তার গলার স্বরে এমন এক তেজ ছিল যে সবাই কেঁপে উঠল। আমিও অবাক হয়ে তাকালাম। শ্বশুরমশাই কি বলতে চাইছেন? তিনি কি আমাকে বকা দেবেন নাকি অন্য কিছু? তিনি আমার দিকে তাকালেন। তার চোখে আর ঘৃণা নেই, আছে অনুশোচনা। তিনি বললেন, বৌমা, তুমি আমার কাছে এসো। আমি ভয়ে ভয়ে তার কাছে গেলাম। তিনি আমার হাতটা ধরলেন। তার হাত কাঁপছিল। তিনি বললেন, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ক্ষমা? শ্বশুরমশাই আমার কাছে ক্ষমা চাইছেন? ঘরের সবাই স্তম্ভিত। শাশুড়িমা, লোভিকা, সাহিল, সবার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তারা বুঝতে পারছে না কি হচ্ছে। প্রণব অবাক হয়ে বলল, বাবা, তুমি এসব কি বলছো? ও তো... শ্বশুরমশাই তাকে থামিয়ে দিয়ে বললেন, ও কিছুই করেনি প্রণব, ও নির্দোষ, আসল দোষী আমরা। এই একটি বাক্যেই ঘরের বাতাস সম্পূর্ণ বদলে গেল। রহস্যের জট খোলার চূড়ান্ত মুহূর্ত এসে উপস্থিত হল। সবাই তখন পিনপত নীরবতায় শ্বশুরমশার মুখের দিকে তাকিয়ে। শ্বশুরমশাই দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, প্রণব, এতদিন তোকে যা বলা হয়েছে সব মিথ্যে। বৌমা কোনোদিন আমাদের অসম্মান করেনি, কোনো পরপুরুষের দিকে তাকায়নি। এই সব কিছু ছিল তোর মা আর লোভিকার সাজানো ষড়যন্ত্র। প্রণব বিশ্বাস করতে পারছিল না। সে বলল, কিন্তু বাবা, তোমরা তো সবাই বলেছ। শ্বশুরমশাই বললেন, হ্যাঁ বলেছিলাম, কারণ আমিও অন্ধ ছিলাম। তোর মা আর লোভিকা আমাকে বুঝিয়েছিল যে বৌমা তোর পাঠানোর সব টাকা সরিয়ে ফেলছে এবং আমাদের সম্মান নষ্ট করছে। আমি তাদের কথা বিশ্বাস করে বৌমাকে সন্দেহ করেছি, তাকে কষ্ট দিয়েছি। তিনি বলতে লাগলেন, সেদিন বৃষ্টির মধ্যে আমি যখন পড়ে গিয়েছিলাম তখন আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। কেউ আমার খোঁজ পায়নি। আমি নর্দমায় পড়ে ভাবছিলাম, এটাই কি আমার পাপের শাস্তি? আমি একটা নিরপরাধ মেয়ের ওপর অত্যাচার করেছি। হাসপাতালে শুয়ে শুয়ে আমি অনেক ভেবেছি। আমি দেখেছি তোরা কেউ আমাকে দেখতে আসিসনি ঠিকমতো, কিন্তু বৌমা বারবার আসতে চেয়েছে। তোরা তাকে তাড়িয়ে দিয়েছিস। নার্স আমাকে বলেছে বৌমা নাকি বাইরে দাঁড়িয়ে কাঁদত। তখন আমার বিবেক জেগে ওঠে। আমি বুঝতে পারি যে মেয়ে এত অপমানের পরেও শ্বশুরকে বাবার মতো ভক্তি করে, সে কখনো খারাপ হতে পারে না। শাশুড়িমা এবং লোভিকা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তাদের মুখে কোনো কথা নেই। তাদের ষড়যন্ত্রের মুখোশ আজ সবার সামনে খুলে পড়েছে। শ্বশুরমশাই প্রণবকে বললেন, প্রণব, আমরা চেয়েছিলাম তুই যেন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকিস। তোর টাকার লোভ আর ক্ষমতার লোভে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম বৌমাকে তাড়িয়ে তোর ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, অন্যায়ের ফল কখনো ভালো হয় না। আমার এই পা ভাঙাটা কোনো দুর্ঘটনা নয়, এটা আমার কর্মফল। প্রণব এবার আমার দিকে তাকালো। তার চোখে জল। সে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। অঙ্কিতা, আমাকে মাফ করে দাও। আমি কত বড় ভুল করেছি। আমি নিজের স্ত্রীকে বিশ্বাস না করে অন্যদের কথাই তোমাকে এত কষ্ট দিয়েছি। আমিও কান্না ধরে রাখতে পারলাম না। এই দিনটার জন্যই তো আমি এত অপেক্ষা করেছি। আমার সব অপমান, সব কষ্ট যেন এক নিমিষেই ধুয়ে গেল। আমি প্রণবকে বললাম, আমি জানতাম সত্য একদিন প্রকাশ পাবেই। আমার কোনো অভিযোগ নেই।
শ্বশুরমশাই শাশুড়িমা আর লোভিকাকে বললেন, তোমরা যদি আজই বৌমার কাছে ক্ষমা না চাও তবে আমি এই মুহূর্তেই পুলিশের কাছে যাব এবং বলবো তোরা আমাকে মানসিক নির্যাতন করেছিস। ভয়ে শাশুড়িমা আর লোভিকা আমার পায়ে পড়ে ক্ষমা চাইল। দেবর সাহিলও লজ্জিত হয়ে ক্ষমা চাইল। আমি তাদের হাত ধরে তুলে বললাম, ছি, আপনারা মুরব্বি, আমার পায়ে ধরবেন না, আমি সব ভুলে গেছি। আসুন আমরা নতুন করে সবকিছু শুরু করি। এরপর থেকে আমাদের সংসারে শান্তি ফিরে এলো। শ্বশুরমশাই এখনও সম্পূর্ণ সুস্থ। তিনি আমাকে আগের চেয়েও বেশি স্নেহ করেন। শাশুড়ি মা আর ননদ তাদের ভুল বুঝতে পেরে নিজেদের শুধরে নিয়েছেন। প্রণব আর কখনো আমাকে সন্দেহ করেনি। আমরা সবাই মিলে এখন সুখে শান্তিতে বাস করছি। কিয়ানাও তার দাদু ঠাকুমাকে ফিরে পেয়েছে। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পেলাম। লোভ এবং হিংসা মানুষকে অন্ধ করে দেয় এবং ধ্বংসের দিকে নিয়ে যায়। মিথ্যে দিয়ে হয়তো সাময়িকভাবে কাউকে কষ্ট দেওয়া যায়, কিন্তু সত্য সূর্যের মতো, তা একদিন মেঘ ভুরে বের হবেই। আরেকটি কথা, পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে কান কথা শুনে যাচাই না করে কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অটুট বিশ্বাস আর ধৈর্যই হল সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। ধৈর্য ধরলে সৃষ্টিকর্তা অবশ্যই তার উত্তম প্রতিদান দেন, যেমনটা আমি পেয়েছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।